থার্মোডাইনামিক্স নামটা শুনলেই কেমন জানি একটু কঠিন মনে হয়, তাই না? কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। সত্যি বলতে এটা হলো মহাবিশ্বের এনার্জি বা শক্তি কিভাবে চলে তার কয়েকটা খুব সাধারণ, খুব বেসিক নিয়ম, আর কিছু না। চলুন আজ আমরা একসাথে এই নিয়মগুলোর পেছনে সহজ যুক্তিটা খুঁজে বের করি। আচ্ছা, কখনো কি এটা মাথায় এসছে যে আমরা কেন এমন একটা মেশিন বানাতে পারি না যেটা চিরকাল ধরে চলবে? কোনো তেল লাগবে না, কোনো ব্যাটারি লাগবে না, কিচ্ছু না, শুধু চলতেই থাকবে। এই যে একটা সহজ প্রশ্ন, এর মধ্যেই কিন্তু আজকের পুরো আলোচনার আসল রহস্যটা লুকিয়ে আছে। তো এই যে এত বড় একটা প্রশ্ন, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এনার্জির মাত্র 4টে ফান্ডামেন্টাল বা মৌলিক নিয়মের মধ্যে। আর এই নিয়মগুলো শুধু মেশিনের জন্য নয়, আমাদের চারপাশে যা কিছু ঘটছে সবকিছু কিভাবে কাজ করে তাই ঠিক করে দেয়। চলুন তাহলে শুরু করা যাক। একেবারে সহজ করে বললে থার্মোডাইনামিক্স জিনিসটা আর কিছুই না, এটা হলো এনার্জির অ্যাকাউন্টিং বা শক্তির হিসাব নিকাশ। ভাবুন তো, একজন অ্যাকাউন্টেন্ট যেমন টাকার পাই হিসাব রাখেন, থার্মোডাইনামিক্সও ঠিক সেভাবেই শক্তির হিসাব রাখে। এনার্জি কোথা থেকে এলো, কোথায় গেল, আর কিভাবে খরচ হলো। ব্যাস, এই একটা আইডিয়াই কিন্তু আমাদের পুরো আলোচনাটা বুঝতে সাহায্য করবে। আচ্ছা, শক্তির হিসাব যদি রাখতে হয়, তাহলে তো আগের শক্তিটাকে মাপার একটা ভালো সিস্টেম লাগবে, তাই না? ঠিক এই কারণেই আমাদের আলোচনাটা শুরু হচ্ছে শূন্যতম সূত্র বা জিরোথ ল দিয়ে। কারণ এই আইনটাই আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা মাপার ভিত্তিটা তৈরি করে দেয়। আসুন আমরা একসাথে এই ছবিটার দিকে একটু দেখি। এখানে খুব সাধারণ একটা লজিক দেখানো হয়েছে। ধরুন একটা বস্তু এ আর একটা বস্তু বিকে স্পর্শ করল, আর কিছুক্ষণ পর দুটোই একই টেম্পারেচারে চলে এলো। ঠিক আছে, এবার ওই বি বস্তুটা আরেকটা নতুন বস্তু সিকে স্পর্শ করল এবং তারাও একই টেম্পারেচারে চলে এলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এর মানে হলো এ আর সিকে যদি আমরা সরাসরি স্পর্শ নাও করাই, তাহলেও তাদের টেম্পারেচার এক হতেই হবে। এই যে সহজ সাধারণ একটা যুক্তি, এটাই হলো থার্মোডাইনামিক্সের জিরোথ ল বা শূন্যতম সূত্র। আর এই সূত্রের ওপর ভিত্তি করেই কিন্তু থার্মোমিটারের মতো যন্ত্রগুলো কাজ করে, আর আমরা তাপমাত্রা বলে একটা কনসেপ্টকে বিশ্বাসযোগ্যভাবে মাপতে পারি। তো এবার আসা যাক আমাদের এনার্জি অ্যাকাউন্টিংয়ের প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়মে। নিয়মটা একদম সহজ। এনার্জিকে বানানো যায় না, আবার ধ্বংস করা যায় না। একে শুধু এক ফর্ম থেকে অন্য ফর্মে পাল্টে দেওয়া যায়। এটাকেই আমরা বলি শক্তির সংরক্ষণশীলতা বা কনজারভেশন অফ এনার্জি। এখন আমরা স্ক্রিনে একটা ইকুয়েশন বা সমীকরণ দেখতে পাচ্ছি, কিন্তু এর চিহ্নগুলো দেখে একদমই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এর পেছনের আইডিয়াটা আমাদের সেই অ্যাকাউন্টিংয়ের মতোই সহজ। ডেল্টা কিউ হলো একটা সিস্টেমে বাইরে থেকে যে তাপটা দেওয়া হলো, এটাকে আমরা বলতে পারি ইনকাম বা আয়। এই ইনকাম করা এনার্জিটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। কিছুটা সিস্টেমের ভেতরের শক্তি বা ডেল্টা ইউ হিসাবে সেভিংস বা সঞ্চয় হয়, আর বাকিটা দিয়ে সিস্টেম কোনো কাজ বা ডেল্টা ডাব্লিউ করে, যেটা হলো এক্সপেন্স বা খরচ। তাহলে সোজা কথায় ব্যাপারটা কি দাঁড়ালো? একটা সিস্টেমে মোট যে পরিমাণ এনার্জি ঢুকছে, মানে তাপ, সেটা তার ভেতরের জমানো শক্তি, অভ্যন্তরীণ শক্তি আর খরচ করা শক্তির কাজ যোগফলের সমান হবেই। এনার্জির এক বিন্দু এদিক ওদিক হতে পারবে না। হিসাব একেবারে পারফেক্ট। কিন্তু একটা প্রশ্ন আছে, আমাদের এই হিসাবের খাতায় যে তাপ আর কাজের কথা বললাম, এই দুটো কি একই রকম জিনিস? উত্তর হলো না। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার হয়ে যাবে। তাপ হলো এনার্জির একটা ডিসঅর্ডার্ড বা বিশৃঙ্খল ট্রান্সফার, মানে অণুগুলো এলোমেলোভাবে ছোটাছুটি করছে। আর অন্যদিকে কাজ বা ওয়ার্ক হলো এনার্জির একটা অর্ডার বা সুশৃঙ্খল ট্রান্সফার। এখানে অণুগুলো দেখুন, সবাই মিলে একসাথে একটা পিস্টনকে ধাক্কা দেওয়ার মতো গোছানো একটা কাজ করছে। এবারে আমরা আসছি দ্বিতীয় সূত্রে, যেটা হয়তো এই সবগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ। এই সূত্রটা মহাবিশ্বের সব ঘটনাকে একটা ডিরেকশন বা দিক দেয়। এটাকে বলা যেতে পারে প্রকৃতির একটা ওয়ান ওয়ে স্ট্রিট। এই সূত্রটাই বলে দেয় কেন সময় শুধু সামনের দিকেই যায়, কেন একটা চায়ের কাপ হাত থেকে পড়ে ভাঙে, কিন্তু ভাঙা কাপ নিজে নিজে আবার জোড়া লেগে যায় না। এই যে ওয়ান ওয়ে স্ট্রিটের কথা বললাম, এর দুটো খুব বাস্তব ফলাফল আছে। ১ নম্বর, আপনি কখনোই এমন একটা ইঞ্জিন বানাতে পারবেন না যা ১০০% তাপ শক্তিকে কোনো রকম ওয়েস্টেজ বা অপচয় ছাড়াই কাজে বদলে ফেলতে পারে। এটা অসম্ভব। আর ২ নম্বর, তাপ সবসময় নিজে থেকেই গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে যায়। ভাবুন তো, এক কাপ গরম কফি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, কিন্তু একটা ঠান্ডা কফি কি নিজে থেকে কখনো গরম হয়ে ওঠে? ওঠে না। তো প্রকৃতির এই একমুখী রাস্তার কনসেপ্টটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের এন্ট্রপি বলে একটা জিনিসের সাথে পরিচিত হতে হবে। ভয় পাবেন না, নামটা একটু অদ্ভুত হলেও আইডিয়াটা সহজ। এন্ট্রপি হলো কোনো একটা সিস্টেমের ভেতরের ডিসঅর্ডার বা বিশৃঙ্খলার একটা মাপ। এনার্জি যত বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আমরা বলব তার এন্ট্রপি তত বেশি।
আর এটাই হলো দ্বিতীয় সূত্রের আসল কথা, যা বলতে গেলে আমাদের পুরো মহাবিশ্বের ভবিষ্যৎ ঠিক করে দেয়। সেটা হলো সময়ের সাথে সাথে এই ইউনিভার্সের মোট এন্ট্রপি বা মোট বিশৃঙ্খলা সব সময় বেড়েই চলেছে। এটা কখনো কমে না, এমনকি স্থিরও থাকে না, শুধু বাড়তেই থাকে। প্রকৃতি যেন সবসময় একটা গোছানো অবস্থা থেকে অগোছালো অবস্থার দিকেই যেতে চায়। বেশ, আমরা এখন আমাদের ফাইনাল নিয়মে চলে এসেছি, থার্ড ল বা তৃতীয় সূত্র। এই সূত্রটা আমাদের একটা আলটিমেট লিমিট বা চূড়ান্ত সীমার কথা বলে। এমন একটা অবস্থা যেখানে ডিসঅর্ডার সবচেয়ে কম আর অর্ডার বা শৃঙ্খলা সবচেয়ে বেশি। এটা হলো টেম্পারেচারের একদম শেষ সীমানা। এই সূত্রটা বলে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে, মানে -273.15°C, যে কোনো সিস্টেম তার সবচেয়ে কম এন্ট্রোপিতে পৌঁছে যায়। এটা একটা পারফেক্ট অর্ডারের অবস্থা, যেখানে অণু-পরমাণুর সব রকম কাঁপুনি একেবারে থেমে যায়। যদিও রিয়ালিটিতে এই টেম্পারেচারে পৌঁছানো প্রায় অসম্ভব, কিন্তু এটা আমাদের জন্য একটা থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বেঞ্চমার্ক সেট করে দেয়। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, কিন্তু এই সব নিয়মকানুন একটা সত্যিকারের গাড়ির ইঞ্জিনকে কিভাবে লিমিট করে বা সীমাবদ্ধ করে? আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু এখানেই লুকিয়ে আছে। একটা হিট ইঞ্জিন মূলত 3টে সহজ স্টেপে কাজ করে। স্টেপ 1, এটা একটা গরম জায়গা থেকে, যেমন ধরুন পোড়ানো জ্বালানি থেকে, তাপ বা হিট শোষণ করে। স্টেপ 2, ওই তাপের কিছুটা ব্যবহার করে সে কোনো দরকারি কাজ করে, যেমন একটা গাড়ির চাকা ঘোরানো। আর স্টেপ 3, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকি যে তাপটা কাজে লাগলো না সেটাকে সে একটা ঠান্ডা জায়গায় ফেলে দেয় বা বর্জন করে। আর এই যে 3 নম্বর স্টেপটা, এটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং ফল্ট বা ডিজাইনের ভুল নয়। এটা হলো সেকেন্ড লর একটা বাধ্যবাধকতা। এন্ট্রপি বাড়ার নিয়মটাই এমন যে নেওয়া হিটের সবটা কখনোই কাজে কনভার্ট করা যাবে না, কিছুটা হিট ওয়েস্ট হিসেবে ফেলে দিতেই হবে। আর ঠিক এই কারণে দুনিয়ার কোনো ইঞ্জিন কখনোই 100% এফিশিয়েন্ট বা দক্ষ হতে পারে না। এটাই হলো ফিজিক্সের নিয়ম, যেটা আমাদের স্বপ্নের ওপর একটা লিমিট টেনে দিয়েছে। তাহলে চলুন পুরো আলোচনাটাকে একবার চট করে গুছিয়ে নেওয়া যাক। কয়েকটা কি পয়েন্ট যেগুলো মনে রাখতেই হবে। যদি সবকিছু ভুলেও যান, শুধু এই কয়েকটা লাইন মনে রাখুন। 1, এনার্জিকে বানানো বা নষ্ট করা যায় না, শুধু ফর্ম বদলায়। এটা প্রথম সূত্র। 2, হিট সবসময় গরম থেকে ঠান্ডার দিকে যায়, আর মহাবিশ্বের মোট ডিসঅর্ডার বা বিশৃঙ্খলা সবসময় বাড়ে। এটা দ্বিতীয় সূত্র। 3, 100% এফিশিয়েন্ট ইঞ্জিন বানানো অসম্ভব। এটাও দ্বিতীয় সূত্রের ফল। আর 4, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার মানে পারফেক্ট অর্ডার। এটা তৃতীয় সূত্র। এই একটা লাইনেই পুরো থার্মোডাইনামিক্সের মূল কথাটা বলা আছে। থার্মোডাইনামিক্স ঠিক করে দেয় যে এনার্জি কি করতে পারে, কিভাবে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, আর কোন কাজটা সে কখনোই পুরোপুরি করতে পারবে না। তাহলে আমরা কি দেখলাম? থার্মোডাইনামিক্স আসলে কঠিন সব ফর্মুলার খেলা নয়। এটা বরং মহাবিশ্বকে চালানোর কয়েকটা খুব গভীর কিন্তু খুব লজিক্যাল নিয়ম। যদি আমরা ঠিকভাবে দেখতে শিখি, তাহলে বুঝতে পারব ফিজিক্স আসলে যৌক্তিক। ফিজিক্স চোখে দেখা যায়, আর ফিজিক্স সত্যিই সহজ।